চলো ভাই, সকলকে ওয়েলকাম। প্রত্যেকে আমাকে একটু শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা একবার কনফার্ম করে ফেলো। প্রত্যেকে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একবার কনফার্ম করে ফেলো, তাহলে আমি শুরু করব। ওকে, চলো, অল ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আমরা আজকে রিয়াকশন চ্যাপ্টারটা কমপ্লিট করে নেবো, তাহলে পড়ে থাকবে আমাদের কেবলমাত্র বন্ডিং চ্যাপ্টারটা, যেটা আমি কালকে করাবো। আচ্ছা, একটা কথা আমি তোমাদেরকে একটু বলে রাখি, দেখবে আমার ক্লাস কালকে বন্ডিং লেগে আছে। আমার একটাই চ্যাপ্টার বাকি রয়েছে, যে চ্যাপ্টারটা আমি কালকে করাবো। এটা আমার 2 ঘন্টার ক্লাস হবে। আজকের ক্লাসের মধ্যে তোমাদের রিয়াকশন পুরো কমপ্লিট হয়ে যাবে, তো কেবলমাত্র বন্ডিং পড়ে থাকবে। এবার এই যে বন্ডিং চ্যাপ্টারটা করাবো, তার আগে আমাকে একবার মনে করিয়ে দেবে, যদি আজকে আমার সম্ভব হয় আমি দিয়ে দেব, যদি আজকে সম্ভব না হয় কালকে আমাকে মনে করিয়ে দেবে যে তোমাদের স্টেটস অফ ম্যাটার এর পিডিএফটা আমাকে দিতে হবে, আর একবার জিনিসটাকে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, একবার জাস্ট মনে করিয়ে দেবে, আমি কিন্তু ভুলে যাব। আমি আগে থেকে বলে রাখলাম, এতগুলো ক্লাস চলছে তো আমার মাথা থেকে আউট হয়ে যাবে। তো প্রত্যেককে বলে রাখলাম, এটা কিন্তু আমাকে মনে করিয়ে দেবে, এইটাকে আমাকে জাস্ট একবার বুঝিয়ে দিতে হবে। আর তোমাদেরকে একটা পিডিএফ দিতে হবে, ছোট্ট একটা জিনিস, কিচ্ছু নেই, বেসিক জিনিস, 4-5 পাতার একটা পিডিএফ আছে, এটা তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, আগের দিন ওয়াইটিতে আপনার ক্লাসে 5 পেয়েছিলাম, আজ ক্লাস করলাম 19 পেয়েছি, অনেকটা ইমপ্রুভ করতে পেরেছি, প্লাস কনফিডেন্স একটু বেড়েছে। এবার বাকি কিছু রিভিশন করলেই পারবো, একদম ঠিক। চলো, 5 থেকে ডাইরেক্টলি 19। এবার তুমি দেখবে যে কিছুদিন পর 25-এর মধ্যে তুমি 25ই পাচ্ছ। ঠিক আছে, তো রিভিশন করো, যা করাচ্ছি এর বাইরে কিছু হয় না, আমি বারবারই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বারবার করে। তো 11টা-15 ক্লাস করলে সেটা বুঝতে পারবে এবং সেভাবে জিনিসপত্র করো। ঠিক আছে, এবার শোনো, আর একটা কথা তোমাকে বলি, এই যে ক্লাসটা আছে দেখবে কালকে আমার 1টা থেকে 3টে পর্যন্ত লেগে আছে, বাট এই সময় আমি ক্লাসটা নিতে পারবো না, আমার পক্ষে নেওয়া পসিবল হবে না। ঠিক আছে, তো আমি কখন নেব? আমি কালকেই নেব। আমি কালকে নেব হচ্ছে বিকেল 5:30টা থেকে সন্ধ্যে 7:30টা পর্যন্ত। ঠিক আছে, এটা তোমাকে আমি বলে রাখলাম, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এটা এখনো পর্যন্ত তোমাদেরকে এইটাই হয়তো দেখাচ্ছে, বাট এটা কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো কালকে লাস্ট ক্লাস, কালকে খুব মানে মিস করো না। আমি বলবো এই চ্যাপ্টারটা এবং এই চ্যাপ্টারটা পুরোটাই আমি কমপ্লিট করে নেবো। এটা জাস্ট একটা ছোট্ট জিনিস, এটা মানে জাস্ট আমাকে নোটটা দিয়ে দেবে, এটা জাস্ট মনে করিয়ে দিও। চলো, তো এবার আমাদের পড়াশোনা শুরু হবে। আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম, রিয়াকশন চ্যাপ্টারটা পড়ছিলাম, তো রিয়াকশন চ্যাপ্টারটা আমাদের করে নিতে হবে, তারপর আমাদের বাকি জিনিসপত্র কথাবার্তা আলোচনা বিষয়। চলো, লেটস স্টার্ট। তো আমরা রিয়াকশনের যতটা পর্যন্ত পড়েছিলাম সেটা হচ্ছে কম্বিনেশন রিয়াকশন। আগের দিন আমরা কম্বিনেশন রিয়াকশন পর্যন্ত পড়ে ফেলেছিলাম। এবার তোমাকে বলেছিলাম বাকি 3টে রিয়াকশন পড়ে রয়েছে, যেটা আমাদেরকে এক করে পড়তে হবে। তো কম্বিনেশন রিয়াকশনের পর আমাদের যে পার্টটা রয়েছে সেটার নাম হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন। তো নেক্সট আমাদের হেডিং হবে অপশন, মানে পার্ট নাম্বার 2, ডিকম্পোজিশন রিয়াকশন। ডিকম্পোজিশন রিয়াকশন। ওকে, দেখো, ডিকম্পোজিশন রিয়াকশনটা হচ্ছে কম্বিনেশন রিয়াকশনের ঠিক উল্টো। কম্বিনেশন রিয়াকশনে আমি কি পেয়েছিলাম, এ আর বি যুক্ত হয়ে এবি হচ্ছিল, আর এখানে কি হচ্ছে, এখানে এ থেকে উৎপন্ন হচ্ছে বি আর সি। এটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশনের গল্প। ঠিক আছে, এবার তোমাকে আমি বলেছিলাম এই যে ডিকম্পোজিশন রিয়াকশন আছে, এটা বেসিক্যালি 3 প্রকারের হয়ে থাকে। তার মধ্যে সবার প্রথমে তোমাকে বলেছিলাম থার্মাল ডিকম্পোজিশন। থার্মাল ডিকম্পোজিশন মানে যেটা হিট দিলে হয়ে যায়। ঠিক আছে, থার্মাল ডিকম্পোজিশন কি সেটা, তার কি কি এক্সাম্পল পড়তে হবে আমি তোমাকে বলি। দেখো, থার্মাল মানে বুঝতেই পারছো যেখানে হিট দিতে হবে। তো প্রথম রিয়াকশন তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaCl,
CO3, যেটাকে আমি কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে লাইমস্টোন। যদি তুমি এটাকে হিট দাও, হিট দিলে কি উৎপন্ন হবে? হিট দিলে উৎপন্ন হবে তোমার গিয়ে ক্যালসিয়াম অক্সাইড, যেটা সলিড, এবং এর সঙ্গে দেখো CO3 রয়েছে, তো CO3 মানে কি, এখান থেকে CO2 গ্যাস উৎপন্ন হবে। ওকে, এটা গেল প্রথম রিয়াকশন। সেকেন্ড রিয়াকশন কি? সেকেন্ড রিয়াকশন যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে লেড নাইট্রেট, PbNO3 হোল 2। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে লেড নাইট্রেট। এই যে লেড নাইট্রেট আছে, এর লেড নাইট্রেটকে, এটা হচ্ছে সলিড হয়ে থাকে। যদি তুমি এটাকে হিট দাও তাহলে এটা কিসে উৎপন্ন হবে? লেড সালফেট, লেড অক্সাইড, PbO, লেড অক্সাইড উৎপন্ন হলো, এটা সলিড, এবং এর সঙ্গে তোমার হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, NO2 গ্যাস উৎপন্ন হবে, এবং তার সঙ্গে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এই যে রিয়াকশনটা বললাম, এই রিয়াকশনটা এর আগে পরীক্ষাতে এসছে, তাই তোমাদেরকে বলে রাখলাম, মাথায় রেখে দিও। নাইট্রোজেন ডাইঅক্সাইডে তোমাকে জিজ্ঞেস করতে পারে এর রং কি হয়ে থাকে, মাথায় রাখবে নাইট্রোজেন অক্সাইড মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা রয়েছে, এটা হচ্ছে তোমার গিয়ে রং হচ্ছে রেডিশ ব্রাউন, রেডিশ ব্রাউন। ঠিক আছে, মানে ব্রাউন কালার হয়ে থাকে বাট একটু রেডিশ আভা থাকে। আচ্ছা, এবার যদি এটাকে ব্যালেন্স করতে বলে তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি? যদি আমি এখানে 2 বসিয়ে দিই তাহলে এখানে আমাকে 2 বসাতে হবে, হয়ে গেল। অক্সিজেন তোমার হচ্ছে 3 দুগুণে 6, 6 আছে, 6 আর 2 12, 12 হয়ে গেছে। তাহলে 12 যদি এখানে 2 হয় তাহলে এখানে আমাকে 4 করতে হবে, 4 দুগুণে 8। হ্যাঁ, এটা হয়ে গেল, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেক আছে ক্লিয়ার এত দূর পর্যন্ত? আমি আরো দুটো রিয়াকশন তোমাকে বলবো। আজ হুট করে কিসের ক্লাস হচ্ছে? যে ক্লাসগুলো দেখতে পাচ্ছিলে না, একটাই ক্লাস হয়েছে, মাঝখানে কোনো ক্লাস হয়নি আমার। এর আগের দিন একটাই ক্লাস হয়েছে, এক্সট্রা ক্লাসের মধ্যে এটা লেখানো আছে। তো আমি তোমাদেরকে দুটো চ্যাপ্টার বাকি ছিল, একটা হচ্ছে রিয়াকশন, একটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। তার মধ্যে রিয়াকশন যে পার্টটা রয়েছে সেটা আমি আগের দিন শুরু করেছিলাম, আজকে এন্ড করছি, আর বন্ডিংটা পরের দিন হবে। ঠিক আছে, কেমিস্ট্রি যেটা পার্ট বাকি ছিল সেটাকে আমি এন্ড করছি। চলো, দুটো রিয়াকশন বলে দিলাম, এই দুটো রিয়াকশন পড়বে। থার্মাল ডিকম্পোজিশনের মধ্যে আরো দুটো রিয়াকশন পরীক্ষাতে আসে, আমি যে কটা পড়তে বলছি এই কটাই পড়বে, এই কটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, এর বাইরে তোমাকে দেখার দরকার নেই। বাট তুমি যদি এগুলোর মধ্যে পাকামি করে বলো যে আমি স্যার আমি এটা মনে রাখতে পারছি না, কিছু করার নেই, কিন্তু যদি চলে আসে কিছু করতে পারবে না। 3 নাম্বার যে আমি রিয়াকশনের কথা বলবো সেটা হচ্ছে FeSO4। FeSO4, এই FeSO4টা হচ্ছে সলিড। এটা মানে কি? এটা মানে হচ্ছে ফেরাস সালফেট। ঠিক আছে, ফেরাস সালফেট। এই যে FeSO4 আছে, তুমি যখন একে একটা নির্দিষ্ট হিট দেবে তখন এখান থেকে কি উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন হবে Fe2O3। Fe2O3, এই যে Fe2O3 উৎপন্ন হলো, এটাকে আমরা বলতে থাকি হচ্ছে ফেরিক অক্সাইড, এবং এটা সলিড হয়ে থাকে। কি বলি এটাকে? ফেরিক অক্সাইড। ঠিক আছে, আচ্ছা, এখানে সালফার আছে, সালফার মানে এখান থেকে কি উৎপন্ন হতে পারে? একটা সালফারের কোনো যৌগ দিয়ে গ্যাস, তাহলে SO2, এই গ্যাসটা উৎপন্ন হবে, এবং এর সঙ্গে SO3, সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড, এই দুটো গ্যাস তোমার এখান থেকে উৎপন্ন হবে। এটা হচ্ছে গল্প। ঠিক আছে, তো যদি আমাকে এখানে এখন ইয়ে করতে হয়, 2 যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখো ব্যালেন্স হয়ে যাচ্ছে। চলো, এটা একটা গেল। লাস্ট যে রিয়াকশনটা তোমাকে পড়তে হবে এইটার রেসপেক্টে, এই থার্মাল ডিকম্পোজিশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে NaHCO3। NaHCO3, এটাকে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে সলিড হয়ে থাকে। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। কি বললাম? এটাকে আমরা বলে থাকি হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এই যে সোডিয়াম বাইকার্বনেট আছে, এটাকে আমি আর কি বলে থাকি?
সোডিয়াম বাইকার্বনেট যদি বাদ দিই, এটাকে বলে থাকি হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে। যদি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যদি না বলি, তাহলে আর কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে এটাকে বেকিং সোডা। বেকিং সোডা। তো এই কটা জিনিস আমরা এই একই জিনিসকে বলতে পারি। তো যদি তোমাকে বলে যে বেকিং সোডা, যেটা খাবার সোডা হয়ে থাকে, যদি তুমি এটাকে হিট দাও, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? প্রচুরবার পরীক্ষায় প্রশ্ন এসছে। এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে Na2CO3, যেটা সলিড হয়ে থাকে। কেন? ডেট কেন 30 দিন? 30 না বলে যদি এক্স দি বলি, ঠিক আছে। দেখো তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি? Na2CO3 সোডিয়াম কার্বনেট, এবং তার সঙ্গে যদি তোমাকে বলি যে জল, জল হচ্ছে এখানে ভেপার আকারে থাকবে H2O, এবং এর সঙ্গে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড যেটা গ্যাস, এটাও তোমার হচ্ছে থাকবে। বোঝা গেল? তো এখানে যে সোডিয়াম বাইকার্বনেট আছে, এটা তোমার হচ্ছে 2 অণু হবে। তো আমি তোমাকে যেটা বললাম, আমি এখানে তোমাকে যেটা বললাম, এটা কি বললাম? আমি তোমাকে বললাম হচ্ছে বেকিং সোডাকে যদি আমি এখন গরম করি, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? ডাইরেক্টলি পরীক্ষায় প্রশ্ন এসছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, NaHCO3 আর একটা নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা। এটাকে খাবার সোডা আমরা বলে থাকি, ঠিক আছে? একদম। প্রকাশ, তোমাদের জন্য এই যে জানুয়ারি থেকে তুমি যে মার্চ বলছো, ইউটিউবে শুভেন্দু স্যার তোমাদের এই 3 মাসের একটা কারেন্ট অ্যাফেয়ার্স আগামী বুধবার দিন নিচ্ছেন, ঠিক আছে? তুমি ডাইরেক্টলি লাইভই করে নাও, ওইখান থেকে তোমার হয়ে যাবে, ঠিক আছে? চলো, তো আমরা যেটা বললাম থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশন, এই থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশনের মধ্যে আমরা এই 4টে রিয়াকশন কিন্তু পড়ে থাকি, মাথায় রেখে দিও। এই থার্মাল ডিকম্পোজিশন রিয়াকশনের পর আমরা এর পরে যেটা যাব 2 নাম্বার রিয়াকশন, সেটাকে আমরা কি বলি? ফটোলাইসিস। ফটোলাইসিস, ফটোলাইসিস মানে কি? ফটোলাইসিস মানে হচ্ছে যেটা আলটিমেটলি, দেখো এর আগেরটা কি হচ্ছিল? হিটের মাধ্যমে হচ্ছিল। এখানে যেটা হবে সেটা হচ্ছে ডাইরেক্টলি ফোটন করার মাধ্যমে হবে, মানে আলো পড়লে হয়ে যাবে। কিরকম ব্যাপারটা? সবার প্রথম ফার্স্ট রিয়াকশন যেটা বলবো সেটা হচ্ছে AgCl, সিলভার ক্লোরাইড। এই AgCl সলিড হিসাবে রয়েছে, ঠিক আছে? তুমি যদি এটাকে সানলাইট হিসাবে রাখো, মানে সানলাইটের মধ্যে রাখো, সানলাইট, এখান থেকে কি উৎপন্ন হবে? এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে একটা হচ্ছে সিলভার নিজে সলিড হিসেবে থাকবে, এবং এখান থেকে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে? তো সবসময় মাথায় রাখতে হবে যে AgCl কে যদি সানলাইটের মধ্যে রাখি, তাহলে এই রিয়াকশনটা আমাদের হয়ে থাকে। এবার যদি আমাকে এটাকে বলে ব্যালেন্স করতে, দেখো এখানে যদি আমি 2 বসিয়ে দিই, তাহলে এটাও 2 হয়ে গেল, তাহলে এখানে 2 বসিয়ে হয়ে যাবে। এই সেম গল্প তোমাকে AgCl না বলে তোমাকে যে কোনো মানে হ্যালাইড গ্রুপে দিতে পারে, AgBr ধরো তোমাকে দিল, এটাও একটা সলিড। সেখানেও সেম গল্প, তুমি যদি এটাকে সানলাইটের উপস্থিতিতে রাখো, তাহলে কি হবে? এখান থেকে সিলভার উৎপন্ন হবে এবং তার সঙ্গে ব্রোমিন গ্যাস উৎপন্ন হবে। বোঝা গেল? তো এটাকেও 2 বলে রাখলাম, গল্প শেষ। তো বলে রাখি এখানে একটা প্রসঙ্গে এই কথাটা, যে এই যে দুটো রিয়াকশন তোমাকে আমি বললাম, এটা
কোথায় ইউজ করা হয়ে থাকে? আগেকার দিনে যে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি হতো না, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফিতে তোমার হচ্ছে ইউজ হতো আগেকার দিনে। বোঝা গেল? আগেকার দিনে যে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি ছিল বা হতো, সে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফিতে এই জিনিসটা ইউজ করা হতো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হয় হয়, অবশ্যই হয়, আর্টিফিশিয়াল রেনেও হয়, সানগ্লাসেও হয়, একদম। চলো, তো এটা গেল দ্বিতীয় জিনিস, এটা হচ্ছে ফটোলাইসিস। এটা কার? এই যে থার্মাল ডিকম্পোজিশন পড়লাম, এরই আরেকটা ছোট্ট পার্ট, মানে এরই আরেকটা পার্ট, এটা হচ্ছে তোমাকে ফটোলাইসিস, যেটা আমি পড়লাম ডিকম্পোজিশন রিঅ্যাকশনের মধ্যে। তো এই দুটো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 3 নম্বর জিনিস যেটা ইম্পর্টেন্ট, তার নাম কি? তার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। ঠিক আছে? কি বললে, কি বললে? হ্যাঁ হ্যাঁ, দেখো, এছাড়া আরেকটা জিনিস যেটা হতো, সেটা আরেকটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস কাকে বলে? দেখো, ইলেকট্রোলাইসিস বলতে সোজা কথায় যেটা পরীক্ষাতে কোয়েশ্চেনে আসছে, দেখতে পাচ্ছ প্রত্যেক দিন, অ্যানোড ক্যাথোড এইসব গল্প, সেই গল্পগুলো কিরকম ব্যাপারটা হয়ে থাকে। ইলেকট্রোলাইসিস সবচেয়ে বেস্ট এক্সাম্পল এটা হচ্ছে জল। তুমি যদি জলকে একটু ইলেকট্রোলাইসিসের মধ্যে রাখো, মানে জলটা কি? জলটা হচ্ছে লিকুইড। তুমি যদি এটা ইলেকট্রোলাইসিস করো, তাহলে সেখানে কি হবে? এখানে হাইড্রোজেন একটা গ্যাস উৎপন্ন হবে এবং অক্সিজেন একটা গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে? চলো ব্যালেন্স করে দিলাম, 2 বসিয়ে দিই, ব্যালেন্স হয়ে যাবে। চলো, এবার বক্তব্য হচ্ছে এই যে ইলেকট্রোলাইসিস হচ্ছে, এটা ব্যাপারটা কিরকম ভাবে হচ্ছে। দেখো, এরকম এই ইলেকট্রোলাইসিস ব্যাপারটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ, এটাকে বাংলায় বলে তড়িৎ বিশ্লেষণ। তো এরকম টাইপের একটা জার থাকবে, যে জারের মধ্যে আমি কিছু পরিমাণ তরল লাগবো। ঠিক আছে? এবার আমি এই তরলটার মধ্যে এরকম করে দুটো তড়িৎদ্বার নিচে ডুবিয়ে দেব। এবার এই যে তড়িৎদ্বার দুটো ডোবালাম, এর নিচে এরকম দুটো পাইপ নামিয়ে দিয়েছি। এতে কি হবে? এতে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে কিছু তোমার হচ্ছে তড়িৎ যেটা আসবে, সেই তড়িৎটা একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিতে হবে। ঠিক আছে? এই জিনিসটা আছে, এইটা আমি কি করব, এটা একটা তোমার হচ্ছে ধরো ওইটাও একটা সুইচ আছে, এটাও একটা সুইচ আছে, এই দুটোকে মার্চ করে একটা 6 ভোল্ট ব্যাটারির মধ্যে ঢুকিয়ে দিলাম। কারণ তড়িৎ তো দিতে হবে, তড়িৎ যদি না দিয়ে কাজ হবে না। ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে একটা টেস্ট টিউব। টেস্ট টিউব দিয়ে আমি জিনিসটাকে, পুরো জিনিসটা করছি। ওকে, এবার শোনো, আমি বলে রাখলাম এইটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। ওকে, এবার দেখো, মানে অ্যানোড বা ক্যাথোড আমি যা কিছুই বললাম না কেন, বেসিক্যালি দেখো, ব্যাপারটা হচ্ছে কি,
ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে এই যে রডটা দিয়েছি, এই রডটা হচ্ছে গ্রাফাইট রড, যেটা অ্যাকচুয়ালি অ্যানোড বা ক্যাথোডের সঙ্গে সাবমার্জ করেছি। আর এই যে যেটি আছে এইটাকে বলে থাকি হচ্ছে তোমাকে রাবার স্টপার। ঠিক আছে, আর এর মধ্যে কি আছে? এর মধ্যে জল আছে, ওয়াটার, H2O। এবার এই H2O কে যখন আমি এরকম করে তড়িৎ বিশ্লেষণ করছি, তখন দেখা যাচ্ছে যে এখানে এই অ্যানোডে অক্সিজেন আসছে, ক্যাথোডে হাইড্রোজেন আসছে। এই জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ দুটোই গ্রাফাইট রডে হয়। কি কি বলেছে একবার দেখে নি তোমরা, তোমাদের কি কি কোশ্চেন আছে? হ্যাঁ একদম। এর ফার্স্ট ক্লাসের রেকর্ড তোমরা দেখতে পাবে, আমি আগের দিনও বলে দিয়েছি। তোমরা যে লাইভ ক্লাস দেখছো, ওই লাইভ ক্লাসের নিচে দেখবে যে ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এরকম করে নিচে আর একটা ফোল্ডার করা আছে এক্সট্রা ক্লাস। ওই এক্সট্রা ক্লাসের মধ্যে 3টে ক্লাস লাগানো আছে। তার মধ্যে প্রথম ক্লাস আগের দিনেরটা ছিল, আজকে সেকেন্ড ক্লাস, তারপর 3 নম্বর ক্লাস থাকবে। ঠিক আছে, চলো আর কি, বেশ চলো এবার শোনো। এই যে অ্যানোড আছে, এই অ্যানোডের মধ্যে বেসিক্যালি যত রকমের ইমপিওর জিনিসপত্র আছে, ঠিক আছে, ইমপিওর, তারা জমা হয়। আর ক্যাথোডের মধ্যে যত রকমের পিওর জিনিসপত্র আছে সেগুলো জমা হয়ে থাকে। তোমাকে বলতেই পারে যে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন যে উৎপন্ন হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ করে, আমি তড়িৎ বিশ্লেষণটা করছি হচ্ছে একটা মাড ওয়াটারের সাথে, তাহলে সেখানে কি হবে? ঠিক আছে, আয়ন অনুযায়ী জমা হবে। স্যার বলছি জল তড়িৎ বিশ্লেষণ কিছু, হ্যাঁ জল তুমি ইউজ করতে পারো, HCl করতে পারো মানে হাইড্রোজেন ক্লোরাইড, তারপর হচ্ছে মাড ওয়াটার করতে পারো, যে কোনো জিনিসেই তড়িৎ বিশ্লেষণ করতে পারো। তো যখনই তুমি করবে তখন এরকম টাইপের একটা সিচুয়েশন তৈরি হয়ে থাকে, এরকম টাইপের একটা জায়গা তৈরি করা হয়ে থাকে যেখানে তোমার আলটিমেটলি কারেন্ট দিয়ে তোমার এই তড়িৎ বিশ্লেষণটা করা হয়ে থাকে। পরীক্ষায় যেটা আসছে যে এই যে ইলেকট্রোলাইসিস করা হচ্ছে, সেখানে ইমপিওর জিনিসপত্রগুলো কোথায় এসে জমা হয়ে থাকে? সেটা কোথায়? অ্যানোডে। আর পিওর জিনিসপত্রগুলো কোথায় এসে জমা হচ্ছে? সেটা হচ্ছে ক্যাথোডে। বোঝা গেল? তো ইন জেনারেল এই জিনিসটা হয়ে থাকে। এবার তুমি আমাকে বলো হাইড্রোজেন এবং অক্সিজেন এই যে দুটো জিনিস আছে, এই দুটো চার্জ কি? অক্সিজেনের চার্জ কি? ও নাম ও মাইনাস। তাহলে ও 2 মাইনাস যদি হয়ে থাকে, তার মানে অ্যানোডের কি চার্জ হবে? অ্যানোডের চার্জ কি? আমাকে বলো যে অ্যানোডের চার্জ কি? একদম মেটালটা তোমার হচ্ছে ক্যাথোডে যাবে। ভেরি গুড। ব্যাপারটা হচ্ছে অ্যানোড হচ্ছে এখানে নেগেটিভ চার্জ হয়ে থাকে, ক্যাথোড হচ্ছে তোমার গিয়ে পজিটিভ চার্জ হয়ে থাকে। মাথায় রাখবে, অ্যানোড হচ্ছে সেই টাইপের ইলেকট্রোড যেখানে অক্সিডেশন হয়, মানে লস অফ ইলেকট্রন হয়। আর ক্যাথোড হচ্ছে সেই সমস্ত জায়গা যেখানে গেইন অফ ইলেকট্রন হয়, মানে রিডাকশন হয়। তার মানে আমি অ্যানোডে কি লিখবো? আমি অ্যানোডে লিখবো হচ্ছে এখানে অক্সিডেশন হচ্ছে,
এবার অক্সিডেশন আর রিডাকশন কি সেটা আমরা পরে পড়ছি। আর ক্যাথোডে কি হচ্ছে, রিডাকশন হচ্ছে। ঠিক আছে, কাকে অক্সিডেশন বলে কাকে রিডাকশন বলে সেটা আমরা পরে পড়ছি। ওকে, মেটাল মার্কা জিনিসপত্র, পিওর মার্কা জিনিসপত্র সবকিছু ক্যাথোডে দেবে, নন মেটাল মার্কা জিনিসপত্র, ইমপিওর মার্কা জিনিসপত্র যা কিছু সবকিছু অ্যানোডে দেবে। এই টাইপের জিনিসপত্রগুলোই পরীক্ষাতে প্রশ্ন আসছে এবং আসবে। ওকে, চলো এর পরের যে রিয়াকশনটা আমরা পড়বো, এর পরের রিয়াকশনটা হচ্ছে তোমার গিয়ে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কার হিসাবে পড়বো, ডিকম্পোজিশন রিয়াকশন পড়েছিলাম বি তে, তাহলে 3 নাম্বার অর্থাৎ সি যেটা আমরা পড়বো সেই সিটার নাম হচ্ছে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এই চ্যাপ্টারটা মানে মধ্যে এই টপিকটা প্রচন্ড ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবেই আসবে। সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন মানে কিরকম ব্যাপারটা হয়ে থাকে, এখানে তোমাকে বলতে হবে যে ধরো এ বি একটা তোমার হচ্ছে যৌগ ছিল, এটা সি এর সঙ্গে রিয়াকশন করলো, কি হলো, দিয়ে এ সিঙ্গেল হয়ে গেল আর বি সি মিঙ্গেল হয়ে গেল। এই জিনিসটা হয়ে থাকে তোমার গিয়ে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের ক্ষেত্রে। এবার দেখো এই যে জায়গাটা আছে এখান থেকে কিরকম জিনিসটা হচ্ছে, একদম এখানে তুমি কিন্তু সেই ব্যাগরা কাহিনীকে আবার আনতে পারবে। একদম ঠিক, কি হচ্ছে, এ আর বি এরা দুজন একে অপরের সঙ্গে কি ছিল, মিঙ্গেল অবস্থায় ছিল। এ আর বি কি হলো, মিঙ্গেল অবস্থায় ছিল, এরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারতো। হঠাৎ করে ব্যাগরা কে এসেছিল, সেই ব্যাগরা ম্যান, সেই ব্যাগরা ম্যান এলো সি। যেই মুহূর্তে ব্যাগরা দিল কি হলো, এ আর সি মিঙ্গেল হয়ে গেল, বি এই তোমার হচ্ছে এ ছেলে ছিল তো এ সিঙ্গেল হয়ে গেল, বি আর সি মিঙ্গেল হয়ে গেল, তাই তো। সেই যে ব্যাগরা স্টোরি আমরা পড়েছিলাম সেই পিরিয়ডিক টেবিলের সময়, সেই ব্যাগরা স্টোরি দেখো এখানে আবার অ্যাপ্লাই হচ্ছে। এবার বক্তব্য হচ্ছে দেখো এই যে ব্যাগরা দেবে, সবাই কি ব্যাগরা দিতে পারে ভাই? ব্যাগরা দিতে গেলেও তোমায় কিন্তু একটা আর্ট চাই, সবাই কিন্তু ব্যাগরা দিতে পারে না। এবার তুমি দেখবে যে ধরো ব্যাগরা যখন দিতে হবে তখন তার থেকে শক্তিশালী একটা লোক হতে হবে। ধরো কথার কথা আমি তোমাকে বললাম যে এ আর বি, এখানে এটাকে ছেলে, বিটা হচ্ছে মেয়ে। এই যে ছেলেটা আছে এই ছেলেটা হচ্ছে সরকারি চাকরি করে না, নর্মাল চাকরি করে। এবার সি যে আছে যে ব্যাগরা দিচ্ছে সে এখন সরকারি চাকরি করে, তার মানে এবার তুমি আমাকে বলো এ বেশি শক্তিশালী নাকি সি বেশি শক্তিশালী? অত্যাবশ্যই আমি পরিষ্কার বলতে পারি ভাই সি এর কাছে চাকরি রয়েছে, এর কাছে চাকরি নেই, তাহলে কি বলতে পারবো যে সি হচ্ছে বেশি শক্তিশালী। সেই জন্য এই সি বি কে নিয়ে চলে যাবে, এ আলাদা থেকে যাবে। বোঝা গেল কেসটা? তো এই সেম জিনিসটা যেটা তোমরা প্রাত্যহিক জীবনে দেখতে পাও, এই সেম গল্প তুমি কিন্তু এই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু আছে। ঠিক আছে, এবার এই যে জিনিসটা আছে, এই যে কেউ সরকারি চাকরি করছে কেউ করছে না, এটা আমি বুঝবো কি করে ভাই? মেটালের ক্ষেত্রে কি করে বুঝবো? বুঝতে তো হবে। তো তার জন্য আমি তোমাকে একটা কি করব, একটা সিরিজ দেখাবো, রিঅ্যাক্টিভিটি সিরিজ। তো প্রত্যেকে এই সিরিজটা আমার সঙ্গে খাতার মধ্যে নোট করবে, মারাত্মক ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন এখান থেকে আসবেই আসবে, এসেছে। সবার প্রথম কে থাকবে, কে এর পর থাকবে হচ্ছে এন এ, এন এর পর থাকবে হচ্ছে সি এ, সি এর পর থাকবে হচ্ছে এমজি। পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। অ্যালুমিনিয়ামের পর থাকবে জিঙ্ক, জিঙ্কের পর থাকবে হচ্ছে আয়রন, আয়রনের পর থাকবে হচ্ছে লেড। ঠিক আছে, লেডের পর থাকবে হচ্ছে তোমার গিয়ে হাইড্রোজেন, হাইড্রোজেনের পর থাকবে হচ্ছে তোমার গিয়ে কপার। ওকে, কপারের পর থাকবে হচ্ছে এইচজি, এইচজির পর থাকবে হচ্ছে তোমার গিয়ে এজি, এজি, এজির পর থাকবে হচ্ছে এইউ, এইউর পর থাকবে হচ্ছে পিটি।
তো এই যে জিনিসটা টোটাল বললাম, এটা হচ্ছে তোমার গিয়ে রিঅ্যাক্টিভিটি সিরিজ। মানে কি স্যার, কিছুই তো বুঝতে পারলাম না, এই সিরিজটা করে কি হবে, এই সিরিজটা পড়ে বা কি হবে, এই সিরিজটা কি আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে হবে? একদম তোমাকে এই সিরিজটা একদম পুরো অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। স্যার ব্যাপারটা কিরকম একটু বলে দিন। দেখো খুব ভালো করে জিনিসটা ভালো করে জিনিসটা বলো। এইটা আমি তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রেও বলেছিলাম, এখানেও তোমাকে আমি বলছি, ভালো করে জিনিসটা দেখো। এই যে টোটাল সিরিজটা আমি বলছি, এখানে কে মানে পটাশিয়াম, যে হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ। দেখো যে বেশি ক্ষমতাবান হয় সে একটু লাইমলাইটে থাকে, তো বাঁ দিকে যে থাকবে সে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হবে, আর ডান দিকে যে থাকবে সে হচ্ছে তোমার কি লিস্ট রিঅ্যাক্টিভ, মানে কম রিঅ্যাক্টিভ। ঠিক আছে, রিঅ্যাক্টিভ মানে কি, যে ভালো ক্যাচাল করতে পারে আর যে ভালো ক্যাচাল করতে পারে না, এটা হচ্ছে ব্যাপার। তো এই যে সিরিজটা, এটার নামটা কি, রিঅ্যাক্টিভিটি সিরিজ। তোমাকে আমি বললাম না, তোমাকে বললাম তো, যে কে বেশি ধনী, কে বেশি তোমার হচ্ছে ক্ষমতাবান, কার কাছে সরকার চাকরি আছে তোমাকে বুঝতে হবে। তো তোমাকে বুঝে নিতে হবে, যদি কেউ বাঁ দিকে থাকে সে বেশি ক্ষমতাবান, যদি কেউ ডান দিকে থাকে সে কম ক্ষমতাবান। এইটা হচ্ছে গল্প, বোঝা গেল? স্যার এটা কি আমি অ্যাপ্লিকেশন করব কি করে? দেখো তোমাকে যদি আমি বলি যে এইটার অ্যাপ্লিকেশন করার অর্থ বা কিভাবে তুমি করতে পারবে, তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিলাম হচ্ছে আয়রন, Fe, যেটা সলিড। ঠিক আছে, এই আয়রন কে আমি কপার সালফেটের সঙ্গে রিঅ্যাকশন করাচ্ছি, কপার সালফেট CuSO4, যেটা অ্যাকুয়াস সলিউশনে রয়েছে। ঠিক আছে, এবার কপার সালফেট যখন বলবো, কপার যখন লেখা থাকবে তখন সেখানে দেখবে যে ব্লু লেখা থাকে, ব্লু কালারে হয়ে থাকে এটা। যাই হোক, তো এবার তুমি ভালো করে জিনিসটা অবজার্ভ করো যে এই যে রিঅ্যাকশনটা হবে, দেখো এ হচ্ছে ব্যাগরাম্যান, এরা হচ্ছে তোমার গিয়ে একটা কাপল। ঠিক আছে, এবারে ব্যাগরা দেবে, ব্যাগরা কি দেওয়ার জন্য এফি বা যে ব্যাগরাম্যান সে কি ক্যাপাবল? দেখে নাও, এফি এখানে আছে, কপার এই ডান দিকে আছে, তাহলে ব্যাগরাম্যান কি আগে আছে না পরে আছে? তোমার মেন কাজ হচ্ছে ব্যাগরাম্যানকে তোমাকে আগে দেখতে হবে। ঠিক আছে, ব্যাগরাম্যান আগে আছে না পরে আছে? ভাই ব্যাগরাম্যান আগে আছে, তো ব্যাগরাম্যান যদি আগে থাকে তার মানে এ শক্তিশালী ভাই, কিছু করার নেই। এই ব্যাগরা কি করবে, এই ব্যাগরাম্যান এর যে গার্লফ্রেন্ড আছে তাকে তুলে নিয়ে চলে যাবে, FeSO4 হয়ে গেল, আর কপার তোমার পড়ে রইল একা, মিঙ্গেল হয়ে গেল সিঙ্গেল, সিঙ্গেল হয়ে গেল মিঙ্গেল। এই যে জিনিসটা তুমি পড়লে, এইটাকে আমরা বলে থাকি তোমার সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। বোঝা গেল? ক্লিয়ার হলো? চলো, হ্যাঁ চোখের জলে তুমি ভাসিয়ে দাও, কোনো সমস্যা নেই। এবার দেখো, যদি এটাকে আমি আরো কোনো এক্সাম্পল দেখি, তাহলে এক্সাম্পল আর কি হতে পারে? তোমাকে আমি বলতে পারি, ধরো তোমাকে বললাম জিঙ্ক, জিঙ্কের সঙ্গে কপার সালফেট, কপার সালফেট মানে হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে, এটা অ্যাকোয়াসে রয়েছে, কাকে ব্লু ভিট্রিয়ল বলে কাকে গ্রিন ভিট্রিয়ল বলে, এগুলো সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে করিয়ে দিয়েছি। দেখো এটা রিঅ্যাকশন হবে, দেখো ডায়াগ্রামের হচ্ছে Zn, ভাই এ তো আরো আগে আছে, কি হবে ভাই, হয়ে যাবে ZnSO4 এবং কপার হবে। চলো এইবার তোমাকে আমি বললাম, ধরো তোমাকে আমি বললাম লেড Pb, এই Pb লেড ধরো সলিডে আছে, এটার সঙ্গে CuCl2 করলাম। ঠিক আছে, অ্যাকুয়াসে আছে, বলো রিঅ্যাকশন হবে লেডের সঙ্গে CuCl2? দেখা যাক, লেড কোচে আছে আর কপার আছে, কপার এখানে আছে, ভাই লেড এখানে আছে, তাই লেড যে ব্যাগরাম্যান সে কি শক্তিশালী, তাহলে অবশ্যই সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাবে, তাহলে কি হবে, PbCl2 হয়ে যাবে।
এবং কে পড়ে থাকবে ভাই, কপার পড়ে থাকবে। ঠিক আছে, তো এখানে কি হলো, কপার আবার সিঙ্গেল হয়ে গেল। কপারের সঙ্গে যত দুরাচার হচ্ছে, তাই তো বলতে পারি আমরা। চলো এবার যদি তোমাকে আমি বলি যে ধরো এরকম টাইপের একটা কোয়েশ্চেন দিয়েছে যে Cu প্লাস ZnSO4 এটা সমান কি রিয়াকশনে কি আমরা পাবো। এই যে রিয়াকশনটা দিয়েছে তোমাকে বলে দেবে সবার প্রথম CuSO4 প্লাস Zn, এটা কি হবে? এই যে রিয়াকশনটা লিখেছি এই রিয়াকশনটা কি ঠিক? অনেকে লিখে দিয়েছো দেখো হ্যাঁ ঠিক, অনেকে লিখছো এবার না। দেখো আমার কাজ কি, কপার আর জিঙ্ককে খুঁজে বার করা। কপার কোথায় আছে? কপার হচ্ছে এটা। জিঙ্ক কোথায়? জিঙ্ক হচ্ছে এটা। এখানে ব্যাকগ্রাম্যান কে? ব্যাকগ্রাম্যান কে? এখানে ব্যাকগ্রাম্যান তো কপার। তো কপার যদি ব্যাকগ্রাম্যান হয়, কপার তো পড়ে আছে ভাই, কপারের তো ক্ষমতাই নেই, মানে কপারের কাছে চাকরি নেই। জিঙ্ক মানে সে কি করতে গেছে, যে সরকারি চাকরি করে তার গার্লফ্রেন্ডকে হাতিয়ে নিতে গেছে, এরকম কন্ডিশন। পারবে? ক্ষমতাই তো নেই রে ভাই, কি ক্ষমতা আছে, কি করে হাতিয়ে দিতে পারবে? চেষ্টা করতে পারে, চেষ্টা করলে লাভ হবে না কিছু। তাহলে আলটিমেটলি কি হবে, এই যে রিয়াকশনটা হলো এরকম করে লিখবে, দিয়ে লিখে কি করবে, পাশে এরকম করে কুচ করে কেটে দেবে। বোঝা গেল? এটা হয় না, এটা কোনো রিয়াকশন হয় না। এই রিয়াকশন এইটাকে এরকম করে কেটে গোল্লা করে দেবে, হয় না, রিয়াকশন হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এটা, এই রিঅ্যাক্টিভিটি সিরিজের জন্য। ক্লিয়ার? প্রত্যেক আছে ক্লিয়ার? চলো এইটা হচ্ছে তোমার গিয়ে রিয়াকশনের গল্প, এবং এই জিনিসটাই পরীক্ষাতে বহুবার পরীক্ষাতে এসছে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা খুলে দেখে নাও, ভরে ভরে কোশ্চেন দিচ্ছে এগুলো থেকে। তাই তোমাকে কি করতে হবে, কে বেশি শক্তিশালী কে কম শক্তিশালী, তার জন্য এই সিরিজটা মনে রাখতে হবে। এটা হচ্ছে গল্প। ওকে চলো আমরা সিঙ্গেলদেরকে বুঝে গেলাম। সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কাকে বলে, কে কার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাচ্ছে, কি করছে কি না করছে আমরা বুঝে গেলাম, দেখে নিলাম সবকিছু, সমস্যা নেই। কিন্তু সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন যেমন হয় তেমনি তো আরেকটাও তো হতে পারে, 4 নাম্বার রিয়াকশন। ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। হয়তো এটা কি হয় ভাই, মেইনলি এখানে যেটা হয় সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ আয়নস। এখানে আয়নের এক্সচেঞ্জ হয়, মানে কি, এ বি হচ্ছে একটা কাপেল আছে, সিডি ধরো আরেকটা কাপেল আছে, কি হয়ে গেল, এসি কাপেল হয়ে গেল আর বিডি কাপেল হয়ে গেল। ঠিক আছে, এটা আমি নয় এক্সাম্পলের মাধ্যমে বললাম না, কারণ বলাটা খুব অদ্ভুতই লাগে এখানে, বাট তোমরা আশা করি প্রত্যেকে বুঝে গেছো, এবং বুঝে গেছো মানে তুমি এটার রিয়াকশনটাও বুঝে গেছো। এখানে বেস্ট একটা এক্সাম্পল পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট বারবার এসছে, সেটা হচ্ছে এই রিয়াকশনটা Na2SO4। Na2SO4 যেটা অ্যাকুয়াসে আছে, এই Na2SO4 এর সঙ্গে যদি আমি রিয়াকশন করাই বেরিয়াম ক্লোরাইড BaCl2, এটাও ধরো অ্যাকুয়াসে রয়েছে। ঠিক আছে, এবার এটা কি বলতে পারি এখান থেকে, দেখো Na2SO4 আছে তাই তো, আমি বলতে পারি এটা হচ্ছে Na+ আর SO4 2-, এটা হচ্ছে তোমার গিয়ে এখানকার গল্প। এখানে আমি কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি বেরিয়াম 2+ আর 2Cl-। হলো, এবার কি হলো দেখো, এইটা ছেলে এটা মেয়ে, এটা ছেলে এটা মেয়ে। এবার কি হলো, এই সোডিয়ামের সঙ্গে তোমার হচ্ছে এটা প্লাস আছে, তার মানে এ কি করবে,
ক্লোরিনকে ধরবে, দিয়ে এখান থেকে কি উৎপন্ন হয়ে যাবে, এখান থেকে উৎপন্ন হয়ে যাবে হচ্ছে তোমার কি NaCl, সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, এটা তৈরি হয়ে গেল। এবং আর কি পড়ে রইল, BaSO4, বেরিয়াম সালফেট, এটা নিচে অধক্ষেপ হয়ে পড়ে রইল। নিচে মানে বুঝতে পারছো নিশ্চয়ই, এটা প্রেসিপিটেশন হচ্ছে যখন আমি নিচের দেখুন অ্যারো দিচ্ছি, আগে দিনই বললাম। তো দেখো এখানে কি বলবো, Ba2+ বলতে পারি, SO4 2- বলতে পারি, আর এটাকে যদি বলি Na+Cl-। চলো এটাকে আমি একটা 2 দিয়ে দিই, তাহলে পুরো জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। বুঝতে পারলে, ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন মানে হচ্ছে এটাই। কি বললে, একটা কোশ্চেন ছিল কোন এলিমেন্টের প্রকৃত মাস কি অ্যাটমিক মাস ইনটু 1.66 ইনটু 10⁻⁻24 দিয়ে গুণ করতে হয়। এরকম কোনো পার্টিকুলার না, পার্টিকুলার কোন রকম কোনো এরকম নিয়ম নেই যে পার্টিকুলার ওই জিনিসটাকে গুণ করলে ওইটা হবে। ডবল ডিসপ্লেসমেন্ট বুঝতে পারলে তো, এতদিন শুধু শুনতাম ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হয়, বুঝতাম না। আচ্ছা এখন বুঝতে পেরেছো তো, ব্যাস তাহলেই হবে। কি হলো কেসটা, ভাই এটা ছেলে এটা মেয়ে, এটা ছেলে এটা মেয়ে, এরা একে অপরের সঙ্গে আছে। এই ছেলেটা এই মেয়েটার সঙ্গে চলে গেল, আর এই মেয়েটা এই ছেলেটার সঙ্গে চলে গেল, হয়ে গেল গল্প, ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। চলো আমাদের লাস্ট যে জিনিসটা আছে ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের পর, তার নাম কি, তার নাম হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন মানে কি, রেডক্স রিঅ্যাকশন মানে হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া, জারণ বিজারণ প্রক্রিয়া। রেডক্স রিঅ্যাকশন বলতে আমরা কি বলে থাকি, জারণ বিজারণ। এখানে কি হয়, এখানে অক্সিডেশন হয় এন্ড রিডাকশন হয়, যেটা তোমরা প্রত্যেক দিন প্রত্যেকটা শিফটের কোশ্চেনে একটা করে কোশ্চেন দেখতে পাচ্ছ। এই দুটো জিনিস হয়ে থাকে। কাকে অক্সিডেশন বলে, কাকে রিডাকশন বলে, সেটা তোমাকে ফার্স্টে বুঝতে হবে। কাকে অক্সিডেশন বলে, কাকে রিডাকশন বলে। দেখো আমি তোমাকে আজকে সকালে তোমাদেরকে ক্লাসে দেখাচ্ছিলাম যে আমি এগুলো করিয়েছি কিনা, তো তোমাদেরকেও করিয়ে দিচ্ছি। অক্সিডেশন মানে কি, যেখানে অক্সিজেন অ্যাড হবে। তাহলে রিডাকশনে কি হবে, ভাই অক্সিজেন রিমুভ হবে, কারণ অক্সিডেশনের উল্টি হচ্ছে রিডাকশন। 2 নাম্বার, অক্সিজেন যদি অ্যাড হয়, মাথায় রাখতে হবে অক্সিজেন আর হাইড্রোজেন কখনো একসঙ্গে থাকতে পারে না, হাইড্রোজেন হয়ে যাবে রিমুভ, ঠিক আছে। আর এখানে কি হয়ে যাবে, এখানে হাইড্রোজেন হয়ে যাবে অ্যাড। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে এখানে লস অফ ইলেকট্রন হয়ে থাকে, এখানে ইলেকট্রন লস হয়ে থাকে। আর রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, এখানে গেইন অফ ইলেকট্রন হয়ে থাকে। এই যে জিনিস
বললাম আজকে যখন কোয়েশ্চেন করছিলে বুঝতে পেরেছিলে যে এই জিনিসটা ছিল কিনা? হ্যাঁ, অ্যাটমিক মাস ইউনিট মানে তো ওইটাকেই বোঝায় দেবাংশ। একদম অ্যানোডের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। তো যদি তোমাকে বলা হয় যে এই যে অক্সিডেশন এবং রিডাকশন, তো আজকে দেখবে তোমাদেরকে জাজমেন্টাল এরকম প্রচুর কোশ্চেন দিয়েছিল। অক্সিডেশন এবং রিডাকশনকে দুটোকে একসঙ্গে কি বলে থাকি? রেডক্স রিঅ্যাকশন বলে থাকি। এবং তোমার আমি কিছুক্ষণ আগে কি বললাম, ভাই অক্সিডেশন কোথায় হবে? যেখানে তোমার হচ্ছে অ্যানোড থাকবে। তার মানে আমি এখানে পরিষ্কার বলতে পারি যে এই যে অক্সিডেশন হচ্ছে এটা কোথায় হচ্ছে? আমি পরিষ্কার বলতে পারবো এটা অ্যানোডে হবে। রিডাকশন কোথায় হবে? ক্যাথোডে হবে। বুঝতে পারলে? এবার এখান থেকে তোমাকে কি করতে পারে? তোমাকে এই জায়গা থেকে অক্সিডেশন নাম্বার বার করতে দিতে পারে। কি বললাম? তোমাকে এখান থেকে অক্সিডেশন নাম্বার বার করতে দিতে পারে। তো সেটা তোমাকে বুঝতে হবে কাকে অক্সিডেশন নাম্বার বলে। তো দেখো আমি ছোট্ট করে কতগুলো জিনিস একটু বলে রাখি। তোমাকে এরকম করে বলতে পারে, যেমন তুই ক্লাসে দেখেছো হয়তো যে মানে এরকম এক দুটো কোশ্চেনে দিয়েছে, খুব কম কোশ্চেন দিয়েছে, বাট এনটিপিসি তে বড় বড় দিয়েছিল। HNO3 এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? এটা তোমাকে দিয়েছে। এবার শোনো, এই জিনিস যদি তোমাকে বার করতে হয় তার জন্য তোমাকে বেসিক কতগুলো জিনিস জানতে হবে। যেমন কি জানতে হবে? সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাইড্রোজেনের ক্ষেত্রে সবসময় +1 হয়, এটা আমার কোনো চাপের দরকারই নেই। ঠিক আছে, হাইড্রোজেনকে আমি সবসময় ধরবো +1, যাকে বার করতে দিচ্ছে তাকে ধরবো আমি X। আর অক্সিজেনের ক্ষেত্রে সবসময় অক্সাইড যখন থাকবে তখন সেটাকে আমরা ধরবো হচ্ছে -2। একটা অক্সিজেনের জন্য -2, তিনটে অক্সিজেনের কত হবে? × 3 সমান কি করবো? 0 করে দেব। তাহলে কি হলো? 1 + x -6 সমান 0। তার মানে x সমান কত হলো? +5। এই যে +5টা হলো, এটা হলো হচ্ছে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার। কোথায়? এই HNO3 তে। তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে আমি H2 এর ক্ষেত্রে অক্সিজেন -2 ধরলাম কেন? হাইড্রোজেন নয় সব ক্ষেত্রে 1 ধরি আমি, ঠিক আছে কোনো সমস্যা নেই। আমি H2 এর ক্ষেত্রে -2 ধরলাম কেন? মনে আসতে পারে তো কোশ্চেন। যদি আসে তুমি কি করবে? অক্সিজেন রয়েছে এরকম একটা ছোট্ট কিছু জিনিস ধরো। অক্সিজেন আছে এরকম কি আছে? ভাই H2ই আছে, জলই আছে। তো জল যদি থাকে, এই যে জিনিসটা আছে, জলের ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত যদি তোমাকে জিজ্ঞেস করো, তুমি কি বলবে? তুই বলবে হাইড্রোজেন এর ক্ষেত্রে 1। কটা হাইড্রোজেন আছে ভাই? 2টো আছে, লিখে দিলাম। অক্সিজেন আমাকে বার করতে বলেছে তাই +x করে দিলাম, ইজিক্যাল টু কি করব? 0 করে দেব। তাহলে x1 কত হলো? -2 হলো। তা দেখতে পাচ্ছ অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2 হচ্ছে। বুঝতে পারলে কেসটা? যে আমরা কি করে অক্সিডেশন নাম্বারটা বার করতে পারি। তো যেটা জিজ্ঞেস করবে সেটাকে আমি x ধরে পুরো ইকুয়েশনটাকে বাকিগুলো যেগুলো জানি সেগুলোকে লিখে দিয়ে আমি করে দেব। ক্লিয়ার? হ্যাঁ, খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। দেখো HNO3 তোমাকে বললাম, যদি তোমাকে বলা হয় H2SO4, এই H2SO4 এর ক্ষেত্রে তুমি আমাকে বলবে সালফারের অক্সিডেশন নাম্বার কত। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে HNO3 তে মানে HNO3 এত তীব্র অ্যাসিড কেন? তো
তুমি বলবে এখানে নাইট্রোজেনের মানটা হচ্ছে, নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +5, সেই জন্য এটা এত তীব্র অ্যাসিড, যেটা আর কোথাও পাওয়া যায় না, সেই জন্য এটা তীব্র অ্যাসিড। ঠিক আছে? হ্যাঁ, এইটা কে বললে -2 করলেন কেন? দেখো -2 করলাম, এখানে আমি তোমাকে জিনিসটা বোঝালাম। -2 তুমি অক্সিডেশন নাম্বার কি করে বার করতে পারো, এর বলার অনেক কিছু অ্যাপ্রোচ আছে। যেমন দেবাংশ একটা কথা বলছে যে 8 যেটা আছে অক্সিজেনের 8টা করতে হবে, তার জন্য 2টো ইলেকট্রন লাগবে, তাই এখানে -2 করলাম, এটাও একটা অ্যাপ্রোচ। আর আমি তোমাকে যেরকম H2 এর ক্ষেত্রে তোমার হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে যেমন 1 জানো, অক্সিজেনে তুমি যাও না বলে x ধরলে, সেটার রেসপেক্টে তুমি -2 ধরে দিতে পারো। ঠিক আছে? এবার তুমি দেখো যেমন অক্সিজেন বার করেছিলে তেমনি এখানে সালফারের ক্ষেত্রে বার করতে পারবে? অলরেডি তোমরা লিখতে শুরু করে দিয়েছো। হাইড্রোজেনের ক্ষেত্রে কি জানি? +1। হাইড্রোজেন কি জানি? +1। কটা আছে? 2টো। সালফার কটা আছে? 1টা। অক্সিজেন কি বললাম? -2। কটা আছে? 4টে। সমান 0। তাহলে কি হচ্ছে? 2 + x - 8 সমান 0। তাহলে x সমান কত? +6। সালফারের অক্সিডেশন নাম্বার সবচেয়ে বেশি এই H2SO4 এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাই এই যে H2SO4 এত তীব্র অ্যাসিড। বুঝতে পারলে? এইভাবে আমরা অক্সিডেশন স্টেট, অক্সিডেশন নাম্বার বার করতে পারি। যদি তোমাকে বলা হয় যে স্যার এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি, এর থেকে কম কিছু হয় না? হয় না। দেখো H2SO4 যেমন করেছো, তোমাকে যদি এখন বলি যে H2SO3 এইটার ক্ষেত্রে সালফার কত হবে? তোমার সামনেই বলছি, এটার ক্ষেত্রে সালফার কত হবে? +1। কটা আছে? 2টো আছে। সালফার আমি x ধরলাম, অক্সিজেনকে -2 × 3 সমান 0। 2 + x - 6 সমান 0। তাহলে x সমান কত হচ্ছে? +4 হচ্ছে। দেখো এখানে সালফার +4 হয়েছে, এখানে +6 হয়েছে। তাহলে কেন বেশি তীব্র অ্যাসিড? এই জন্য। রসায়নের রাজা কাকে বলা হয়ে থাকে? H2SO4 কে। বুঝতে পারলে? তো এই জিনিসপত্রগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে? জলের ক্ষেত্রে তোমাকে বার করে দেখালাম জলে কি করে তোমার হচ্ছে অক্সিডেশন নাম্বার তুমি বার করতে পারছো। আচ্ছা, তোমাকে যদি এখন জিজ্ঞেস করি যে অক্সিজেন তো -2 হচ্ছে, অক্সিজেনের ক্ষেত্রে তুমি সবসময় -2 দেখতে পাচ্ছ, অক্সিজেন কি সবসময় -2 হবে? না, অক্সিজেন সবসময় -2 হয় না। অক্সিজেন তখনই -2 হবে যখন সেটা অক্সাইড ফর্মে থাকবে। যেমন তোমাকে আমি বললাম H2O2, H2O2 কি? হাইড্রোজেন পারঅক্সাইড। তুমি এটার অক্সিজেন নাম্বার বার করো। এটা কি? এই H2O2টা এটা হচ্ছে পারঅক্সাইড। ঠিক আছে? এটা বলো কত হবে? তারপরে KO2 এটার ক্ষেত্রে তুমি আমাকে বলো অক্সিজেন কি হবে? বলে রাখি, এটা হচ্ছে সুপার অক্সাইড, এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। বলো H2O2 বলেছি, কি হবে? +1 × 2। অক্সিজেন আমাকে বার করতে বলেছে, তাহলে 2 × x, দুটো অক্সিজেন যেহেতু আছে 2x বলতে পারি, এটা সমান 0। তাহলে কি হলো? 2 + 2x সমান 0। তাহলে x সমান আমি কি বলতে পারি? -1। তাহলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার পার অক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে? -1 হচ্ছে। সুপার অক্সাইডের ক্ষেত্রে কি হবে? ধরে নি +1, অক্সিজেন বার করতে বলেছে তাহলে 2x ধরলাম, কারণ যেহেতু দুটো অক্সিজেন আছে। তাহলে x সমান কত হচ্ছে? দেখো এখানে হচ্ছে -1/2।
মাইনাস হাফ। তাহলে দেখো অক্সিজেন যখন অক্সাইড ফরম্যাটে ছিল তখন -2 হয়েছে, অক্সিজেন যখন সুপার অক্সাইড ফরম্যাটে আছে তখন এই পার অক্সাইড ফরম্যাটে আছে তখন -1 হয়েছে, অক্সিজেন যখন সুপার অক্সাইড ফরম্যাটে আছে তখন -1/2 হয়েছে। দেখতে পাচ্ছ? এই সেম গল্প যদি আমি ফ্লুরো কম্পাউন্ড গুলো ক্ষেত্রে বলি, পটাশিয়াম সোডিয়াম এইগুলোর ক্ষেত্রে আমরা সবসময় 1 ধরে থাকি, ঠিক আছে? তো তোমার যদি মনে হয় যে স্যার পটাশিয়াম 1 কেন হচ্ছে, ওই সেম গল্প, সেম গল্প। সোডিয়াম পটাশিয়াম এগুলো কোথায় আছে? হাইড্রোজেন, ঠিক আছে? এই দেখো এইখানে আমি তোমাকে আরেকটা জিনিস, আগামী এই অক্সিজেনটা কমপ্লিট করে তবে বাকি জিনিসপত্রে আসছি। যদি অক্সিজেনের ক্ষেত্রে বলি OF2, বলো তো এটার ক্ষেত্রে কি বলবো? অক্সিজেন কত? OF2। এই OF2 কে আমরা কি বলে থাকি? OF2 কে আমরা বলে থাকি হচ্ছে অক্সোফ্লুরো কম্পাউন্ড, অক্সোফ্লুরো কম্পাউন্ড। এটার ক্ষেত্রে কি হয়? এখানে আমি অক্সিজেন বার করতে বলেছি, তো অক্সিজেন যখন বার করতে বলেছি তাহলে অক্সিজেনটাকে X ধরবো, আর ফ্লুরিনের ক্ষেত্রে কি হবে? ফ্লুরিনের ক্ষেত্রে হবে তোমার গিয়ে -1, -1 ইন্টু 2, করা দুটো আছে, তাহলে এখানে কি হলো? X সমান +2 হলো। এবার যদি তোমাকে আমি বলি O2F2, এটার ক্ষেত্রে অক্সিজেন সমান কত হবে? এটা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ডাইঅক্সো ফ্লুরো কম্পাউন্ড। এটার ক্ষেত্রে কত হবে? এটার ক্ষেত্রে আমি বলতে পারি, দেখো ডাইঅক্সো ফ্লুরো কম্পাউন্ড বলেছে, তারপরে আমি কি বলতে পারি? এখানে আমি 2x বললাম, যেমন দুটো অক্সিজেন আছে, এখানে -1 ইন্টু 2 করে দিই, কত হচ্ছে? তাহলে 2x সমান হচ্ছে 2, মানে x সমান হচ্ছে +1। তাহলে দেখো একটা অক্সিজেন, এই একটা অক্সিজেনে কতগুলো অক্সিডেশন স্টেট? একটা অক্সিজেনের তুমি দেখতে পাচ্ছ -2 হচ্ছে জেনারেল অক্সাইডের ক্ষেত্রে, তুমি দেখতে পাচ্ছ -1 হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ -1/2 হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ +1 হচ্ছে, আবার +2 হচ্ছে। এই 5 রকমের অক্সিডেশন স্টেট আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পাই। বুঝতে পারলে? এই 5 রকমের অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাই অক্সিজেনের ক্ষেত্রে। এবং এই যে OF2 বললাম, এটা তোমাদের WBCS 2021 এর মেন্সের কোশ্চেনে এটা এসছে, অক্সোফ্লুরো কম্পাউন্ড এর অক্সিজেন স্টেট কত। তো আমি তোমাকে যেটা বললাম অক্সিডেশন স্টেট বার করা, কি করে বার করতে হয় সেটা বুঝতে পারলে তো? এটা আমার মেন মানে কনসার্ন। এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি তোমাকে কয়েকটা কাজ দিই, তোমাকে কাজ দিই কয়েকটা। তুমি আমাকে বলবে Na2SO4O6, Na2S4O6, ঠিক আছে? এখানে সালফারের অক্সিজেন স্টেট কত এটা তুমি আমাকে বলবে। নেক্সট MnO2 এখানে Mn এর অক্সিজেন স্টেট কত এটা তুমি আমাকে বলবে। NO2+, ঠিক আছে? চলো এখানে 2+ না বলে 5+ করে দিই, একটু বড় করি, 5+। এখানে তুমি আমাকে বলবে নাইট্রোজেনের অক্সিজেন স্টেট কত। এই তিনটে তোমাকে আমি কাজ দিলাম যে তুমি বাড়িতে করে আসবে। আর ধরো তোমাকে আমি আরেকটা বড় কম্পাউন্ড দিই, ধরো তোমাকে আমি বললাম হচ্ছে কমপ্লেক্স সল্টের একটা এক্সাম্পল দিই, ধরো K4, ধরো তোমাকে আমি বললাম FeCN6-, এখানে তুমি আমাকে বলবে Fe এর অক্সিজেন স্টেট কত।
এই 4টে তোমাকে আমি কাজ দিলাম বাড়ির, ঠিক আছে? এই 4টে তোমরা করবে। এখন কেউ বলো না, এখন কেউ বললে সমস্যা হয়ে যাবে, সবাই করো বাড়িতে। এবার একটা আমি কথা বলি, লাস্ট বলে যাই যেটা, দেখো বাবা, এর মধ্যে আমি একটা করে দেব। 4টে তোমাকে আমি কাজ দিলাম, 1টা 2টো 3টে 4টে কাজ দিলাম। এই 4টের মধ্যে আমাকে একটা করে দিতে হবে, নাহলে তুমি করতে পারবে না। প্রথমটা পারবে, বাট পরেরগুলো পারবে না। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা 1 ধরি, পটাশিয়ামের ক্ষেত্রে 1 ধরি, সাইনাইডের ক্ষেত্রে আমি 1 ধরি, ঠিক আছে? যাই হোক, এবার আমি একটাকে আমি ধরে নিই। ধরো তোমাকে আমি বললাম MnO2, MnO2 মাইনাস, তোমায় কি বলেছে? Mn এর বার করতে বলেছে, তাই তো? ম্যাঙ্গানিজে বার করতে বলেছে। এবার এরকম যদি থাকে তুমি কি করবে ভাই? যদি মাইনাস না থাকতো তাহলে তুমি কি করতে? তুমি বলতে যে Mn এর জন্য x, অক্সিজেনের জন্য -2। দেখো আমি তোমায় একটা কথা বলি, এই যে অক্সিজেনে টোটাল এতগুলো তুমি অক্সিজেন স্টেট পেলে, তার মধ্যে অক্সাইডটাই ম্যাক্সিমাম ফরম্যাটে থাকে। তো তোমাকে যদি অক্সিজেনের ধরতে হয়, তুমি ম্যাক্সিমাম জায়গাতে -2ই ধরবে, ঠিক আছে? বাকিগুলো তোমার ধরার দরকার নেই, যদি না এই সমস্ত কম্পাউন্ড গুলো দেয়, ঠিক আছে? চলো এবার যদি তোমাকে বলি -2, কটা অক্সিজেন আছে ভাই? 2টো অক্সিজেন আছে, ইন্টু 2 করে দিলাম। এটা করতে এবার এইটা করার পর ইকুয়ালস আমরা কি করছিলাম? আগেরগুলোর ক্ষেত্রে 0 করছিলাম। বাট এখানে মাথায় রাখবে, যখন কোনো মাথায় কোনো পাওয়ার থাকবে, যতগুলো পাওয়ার থাকবে, যে চিহ্ন থাকবে সেটা আমি লিখে দেবো। মানে এখানে লিখে দেবো হচ্ছে -1, এখানে -1টা আছে তাই। যদি এখানে +9 থাকতো তাহলে আমি এখানে +9 লিখে দিতাম। যদি এখানে -1000 থাকতো তাহলে এখানে -1000 লিখে দিতাম। যা থাকবে সেটা আমি লিখে দেবো। ওকে, তাহলে কি হলো? তাহলে হলো x - 4 = -1, তাহলে x = কত হলো? +3। ক্লিয়ার প্রত্যেকের কাছে এতদূর পর্যন্ত? ওকে, চলো তাহলে তোমাদেরকে আমি কাজ দিই। তোমরা এখানে আমি একটা কাজ করে দিচ্ছি, একটা জিনিস পাল্টে দিচ্ছি, তো তোমরা এটাও করে রেখো। MnO4 মাইনাস, এরকম কোনো যৌগ হয় না, তাও তোমাকে হাইপোথেটিক্যালি দেখালাম যে কেন করতে হয়, ঠিক আছে? যাই হোক, এই 4টে তোমাকে দিলাম, এই 4টে হোমওয়ার্ক রইল, তোমরা করে আনবে। পরের দিন আগামীকাল যখন আমার 5:30টার সময় তোমাদের ক্লাস থাকবে, সবার প্রথমে আমি এগুলোকে সলভ করব। সলভ করার পর তোমরা আমাকে, আমি আবারও বললাম, মনে করিয়ে দেবে ম্যাটার চ্যাপ্টারটা করিয়ে দিতে হবে। ম্যাটার চ্যাপ্টার করে নেব, তারপর আমি বন্ডিং এ ঢুকে যাব। ওকে ভাই, ক্লিয়ার হলো? তো এতদূর পর্যন্ত আজকে থাক, তোমাদের রিয়াকশন কমপ্লিট হয়ে গেল। রিয়াকশন থেকে তোমাদের এইগুলোই প্রশ্ন আসে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক রইলো, এই 4টে তোমরা হোমওয়ার্ক করে পরের দিন এসো, বাকি পরের দিনে দেখা হবে, কথাবার্তা হবে। ওকে, চলো। দেবলিনা, ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে গিয়ে এই দেখো, লাইভ ক্লাসে যাবে, পোস্টে যাবে, এই প্লেলিস্টে যাবে, ফুল প্লেলিস্টে চলে আসবে। দেখতে পাচ্ছ এটা? এখানে ফিজিক্সের মেকানিক্স থেকে মেনলি অঙ্ক আসে, মেকানিক্স থেকে কি অঙ্ক আসে আমি সব করিয়ে দিয়েছি, গ্রুপ 2 তে কি আসছে বাকি সবই করিয়ে দেবো। ওকে, ফিজিক্স থেকে কিরকম কি কোশ্চেন আসে দেখে নেবে এগুলোতে। এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোই করিয়ে দিয়েছি। এখানে অনলি ফিজিক্স করানো আছে, এখনো 493টা বাকি আছে, সেটাও আমি এরকম একটা ম্যারাথন নিয়ে করিয়ে দেবো। ওকে, দেখতে পেয়ে যাবে। চলো আজকে আমরা এতদূর পর্যন্ত রাখছি, পরের দিন আমাদের মানে তোমার সঙ্গে নেক্সট দেখা হবে। ফার্স্টে এটা সলভ করব, দেন ম্যাটার, দেন বন্ডিং, ঠিক আছে? পরের দিন 2 ঘন্টা ক্লাস, এবং হয়তো পরের দিনই আমার তোমাদের সঙ্গে শেষ ক্লাস, ঠিক আছে বাবা? বুঝতে পারছো প্রত্যেকে? জাস্ট বোঝাটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো,
দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো। চলো টাটা।